ফিরে এলাম বিরতির পর। আমরা দেখেছিলাম যখন সংসদে এই ওয়াকফ বিল নিয়ে আলোচনা হচ্ছিল তখন যেভাবে উত্তাপ ছড়িয়েছিল, আমাদের স্টুডিওতেও কিন্তু সে একইভাবে সেই উত্তাপ ছড়িয়ে গেছে। আমি রবিলাল বাবুর কাছে আসবো, তবে যেটা প্রথমেই বলা হচ্ছে যে ওয়াকফ বা ইউজ, এই বিষয়টা নিয়ে বারবার করে বিতর্কের সৃষ্টি হচ্ছে যে বহু পুরনো বহু প্রাচীন যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে কিভাবে তারা সেই ডকুমেন্টেশন আনবেন, কিভাবে তারা প্রমাণ করবেন, সেই বিষয়টা কিন্তু সংসদে মনোজ ঝাও তুলেছেন। শুনুন তিনি কি বলছেন। अब वक्फ बाय यूजर ये बहुत इंटरेस्टिंग चीज है। किसी भी समुदाय की एक स्मृति होती है। माननीय सभापति महोदय, आप मुझे देखिए, मैं भी आप ही को देखूंगा। किसी भी समुदाय की एक स्मृति होती है। कोई मस्जिद कब से यूज में है, कागजात ढूंढोगे। मैं अभी अपने बिहार का अनुभव बताता हूं। हम बहुत छोटी जोत के किसान परिवार से आते थे, दादा के टाइम से। सर अभी वहां सर्वे हो रहा है, कागज हमें अपने घर में नहीं मिल रहा है सर, ये और सर्वे ही बंद कर दिया बिहार की सरकार ने। तो मैं ये कह रहा हूं कि पूरे समुदाय को कटघरे में खड़ा करने के लिए आप यूं ही एक आम अदना मुसलमान शहरी अदरवाइज वो परेशान है। पुरानी संपत्ति है, लैक ऑफ टेक्निकल एक्सपर्टीज नहीं है। রবিলালবাবু, এই প্রশ্নই কিন্তু সুপ্রিম কোর্ট করেছে এবং এই বিষয়টা যদি এরকম এই বিতর্কটা তৈরি হয় তাহলে কি সাম্প্রদায়িকতা এখানে আরো ছড়িয়ে পড়ছে না, নষ্ট হচ্ছে না সাম্প্রদায়িক সম্প্রীতি? সে তো সঠিক কথা। এবং আপনি জানেন যে বিক্ষোভের কতকগুলো কারণ আছে এই বিলেতে যা আছে, এই অ্যাক্টে, এখন তো অ্যাক্ট হয়ে গেছে, নো ওয়াকআপ বাই ইউজার হেন্সফোর্থ, দ্যাট ইজ দি মেইন ইস্যু। একটা 200 বছরের বাসিন্দা, তাদের রেকর্ড অফ রাইটস থাকে, সেগুলো চলে, সেইভাবেই চলে। আমাদের যেমন আছে বিভিন্ন 200 বছরের বাসিন্দা যারা, তাদের কাছে আপনি কি দলিল পাবেন? পাবেন না। অনেকের কাছে দলিল পাবেন না, কিন্তু রেকর্ড অফ রাইটসে এগুলোর নথিভুক্ত হয়ে আছে। একটু আগে যখন বিরতির সময় অচিন্তবাবু বলছিলেন, সেগুলো আলোচনা করছেন, যাই হোক সেটা এখন অতটা পরিসর চওড়া করা যাবে না। ওয়াকআপ বাই ইউজার এস্টাবলিশ দেয়ার রাইট থ্রু রিটেন ডকুমেন্টস। এখন আপনি তার প্রশ্ন তুলবেন কী করে এটা হয়েছিল না হয়েছিল। আফটার দিস অ্যামেন্ডমেন্ট দি পাওয়ার্স অফ দি ওয়াকআপ বোর্ড কাটেলড অ্যান্ড ডেলিগেটেড টু মারাত্মক জায়গা। এটা হচ্ছে আপনি হিন্দু ট্রাস্ট আছে, এসব যেগুলো আছে সেগুলো একটা অ্যাক্টে চলে। আপনি সেখানে একটা বোর্ড থাকে বা একটা কমিটি থাকে, সেখানে আপনি তাদের আলোচনা যেভাবে হয় সেইভাবে চলবে। আপনি সমস্ত পাওয়ারটাকে সরকারিভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কন্ট্রোলারের কাছে দিয়ে দিলেন, ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে। হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করবে। ওয়াকআপ বোর্ড হ্যাজ নো পাওয়ার টু ডিসাইড দি প্রপার্টি whether it's ওয়াকআপ property or non-ওয়াকআপ property. ওয়াকআপ board, this power has been curtailed. District collector is the competent authority to decide a property is ওয়াকআপ or non-ওয়াকআপ. এই জায়গাগুলো আরো, and that is also not a degree. No, that is not a non-Muslim shall be included in the board. আপনি বলুন তো, এই যা বললো মীনাক্ষী মন্দির টন্দির, এসব মাদুরায় অনেক মন্দির টন্দির আছে, কি বললে তিরুপতি মন্দির, কোন বোর্ডেতে নন মুসলিমকে রেখে দিয়েছে বলুন তো, কোন ট্রাস্টে বডিতে? কিন্তু সেখানে কি এরকম ভাবে দখল করা হয়? দখল করা, আপনি কোনোটাই জানেন না দখল হয়, কোনোটা জানেন না দখল। আমাকে শেষ করে দিন। আপনি জানেন না মুসলিম ওয়াকআপ should demonstrate that he is practicing Muslim since 5 years. আমি হিন্দু, আমি গত 5 বছর ধরে হিন্দুত্ব বজায় রেখেছি কিনা, ফলো করছি কিনা, সেটা আমাকে প্রমাণ করতে হবে। আপনি নিজেই নিজেরটা প্রমাণ করতে পারবেন তো? নন মুসলিম ক্যানট অ্যাকোয়ার দি প্রপার্টি অফ ওয়াকআপ। না সরি, এটাকে এক মিনিট আমি একটুখানি দেখে নিচ্ছি, 1 মিনিটে। হ্যাঁ, non-Muslim cannot donate the property to ওয়াকআপ, এটাও আপনি বলে দিলেন। মোস্ট অফ দি অ্যামেন্ডমেন্ট সেকশন, এটা হচ্ছে আমাদের সংবিধানের 26 নম্বর আর্টিকেল যেটা আছে, তাকে 26 নম্বর ধারা, তাকে একেবারে টোটাল হিট করছে।
এবং যার রাম জন্য মন্দিরের সুপ্রিম কোর্ট ক্ষেত্রেও- এই প্রশ্ন করেছে। রাম মন্দিরের ক্ষেত্রে সেই রাম কথাটাই মন্দিরের সুপ্রিম ক্ষেত্রে কোর্টের প্রশ্ন রাম এনেছিল, মন্দিরের কপিল ক্ষেত্রে তো সিব্বল সেই আপনাকে প্রশ্ন এখনো তুলেছিলেন বলছি যে রাম মন্দিরের এই যে WACF ইউজার কথাটাই judgment এসেছে। তাহলে সেটাকে রাম মন্দিরের ক্ষেত্রে মান্যতা দেওয়া হচ্ছে, অন্য ক্ষেত্রে মান্যতা দেওয়া হবে না। এখানে জাজমেন্টের 1300 পাতার জাজমেন্ট আমি কষ্ট করে পড়েছি, একটা লাইন বলে দিই আমি। বলে দিই, ট্রাইব্যুনালের মামলা সুপ্রিম কোর্ট টেক আপ করতে পারে। তারা রাতারাতি যে মামলা এতদিন ধরে চলছে সে মামলা রাতারাতি শেষ করে দিয়ে গেলেন। এর পেছনে কারণ কি আছে সেটা না বলাই ভালো। না, এটা আলোচনার প্রয়োজন আছে। আরেকটু বলে দিচ্ছি আমি একটা রিপিটেড কথা বলি। অকেশন আর্কিওলজিক্যাল একটা সার্ভে জায়গায় অফ ইন্ডিয়া রিপোর্ট জমা দিয়েছে, which established that বাবরি মসজিদ ওয়াজ দেয়ার। সবচেয়ে বড় কথা কি বলুন তো, আমাদের দেশের মনুমেন্ট অ্যাক্ট যেটা আছে, একটা এস্টাবলিশমেন্ট, একটা প্রপার্টি যদি 100 বছর পেরিয়ে যায়, ইট অ্যাটেন্ডস দি স্ট্যাটাস অফ এ মনুমেন্ট। এবং ডিসপিউট এবং 542 বছরের একটা স্ট্রাকচার বাবরি মসজিদ, এটা চলে গেল। প্লেস অফ আরে প্লেস অফ ওয়ার্শিপ, সেই জন্য তো রাম মন্দিরের ক্ষেত্রেও তো সেই জন্য জাজমেন্ট প্রসঙ্গটাই হলো, তোলা হয়েছিল। ভগবান শ্রীরাম এসে বললেন যেটা এরকম হবে, যখন তার কোনো আমি ডাইরেক্ট কোনো এভিডেন্স। আপনি কি আপনি কোর্টকে মানেন না? কে? আপনি কোর্টকে আপনি নিজে আইনজীবী, আমার মানা- তাহলে তো আপনি তো কন্টেম হওয়া উচিত আপনার বিরুদ্ধে। করুন না একটা কন্টেম্প হওয়া দেখি, উচিত তো আপনার লেট মি বিরুদ্ধে। ফেস ইট। হ্যাঁ, তো আপনি তো এটা contempt বলা হওয়া যদি উচিত আপনার এটা যদি বিরুদ্ধে। কন্টেম্পচুয়াস হয়, Obviously আপনি contempt হওয়া কন্টেম্প উচিত। করুন। এবং Obviously contempt হওয়া উচিত। potential Oh, erosion of obviously. autonomy. How হ্যাঁ, can you say that? বললাম তো আমি The court has pronounced the judgment. I am How criticizing is the violating judgment. আপনি the বলুন। judgment of the given by the Supreme Court? হয় না, হয় না। The judgment delivered by the Supreme Court. জাজমেন্ট না মানলে কন্টেম্প, জাজমেন্টকে আপনি ক্রিটিসাইজ করতে পারেন, তাতে কন্টেম্প হবে না। না, definitely আমি হবে। বলছি তো সুপ্রিম কোর্টের জাজমেন্ট সঠিক নয়। যদি হাইকোর্টের সময় সিঙ্গেল আসবে, বেঞ্চের সময় জাজমেন্ট সেটা আপনার মতো হলে সেটা সঠিক, আর আপনার মন মতো হলে আপনার সঠিক হতে পারে, নয়। সেটা আপনি এটা সেটা তো- মন মতো- এটা- এটা সেটা তো মন তাহলে মতো তো আর হয়নি কি বলে বলার আমাদের নেই। ভাইস প্রেসিডেন্ট হ্যাঁ, এই মন কথা মতো হলে বলেছেন। সঠিক, এটা না মন মতো হলে সঠিক। আবার বলা হলো। ল্যাক অফ কনসালটেশন, এত বড় কথা। বরাবর বলা হচ্ছে যে এটা নিয়ে আলোচনা করা উচিত ছিল। এবং এটা একটা কথা, 97 লাখ রিপ্রেজেন্টেশন ওয়ার কনসিডার্ড। 1 কোটি ধরে নিন, 1 দাদা কোটি, জেপিসি এটা কি গিয়েছিলাম, সোজা এক নেই? মিনিটও সময় দেয়নি আমার। এত সোজা? 97 লক্ষ পিটিশন সেখানে পড়া কখনো হলো, সম্ভব সেটা না। এটা একটা অ্যাবসার্ড এবং যৌথ এটা সংসদীয় বাজে কমিটিতে কথা। আলোচনা করা হলো, সবথেকে তারপরও বড় সময় জিনিস চাওয়া হলো হচ্ছে 7 আপনার দিনে। stakeholderদের সঙ্গে কথা হয়েছে। এখানে আপনারা হয়তো এখানে চিৎকার করতে পারেন, স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। হয়নি। স্টেক হোল্ডার No, সেখানে no. বলেছে, I- স্টেক হোল্ডার I- সেখানে বলেছে, I and beg that to is differ. placed before the parliament. I beg That to is differ. placed এখানে before the parliament. কোন কলকাতাতে জেপিসি I ছিলেন? beg to differ. কোন জেপিসি দিলেন? এখানে জেপিসি কোন জেপিসি কলকাতাতে হয়েছে, কোন আপনার জেপিসি এই ছিলেন? হোটেলেতে এসেছে জেপিসি এবার একটু বলবো। চেয়ারম্যান সহ, আই ওয়াজ দেয়ার। হ্যাঁ, তো আপনার ভিউ রেখেছেন তো? না, রেখে রাখতেই দেয়নি। আপনার ভিউ ঠিক আছে, রেখেছেন তো? less than a minute. আর আপনার যখন Less ভিউ than a রেখেছেন minute. সেখানে আরো অনেকজন আপনার ডিসেন্ট ফান্ড এরকম কাউকেই দেয়নি 30 আসবে সেকেন্ড। পার্থদা। প্রথম কথা হচ্ছে যে অচিন্ত্যবাবু একটা প্রশ্নের অবতারণা করেছিলেন যে এই যে সেকুলার আর সোশ্যালিস্ট শব্দ দুটো অ্যাডিশনের ব্যাপারে, এটার বিরুদ্ধে কিন্তু আলটিমেটলি মামলা হয়েছিল। রিট পিটিশন নাম্বার সিভিল 645 অফ 2020, যেটা 25/11/2024 বলরাম সিং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই মামলায় সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ওটা অ্যাবসলিউটলি ভ্যালিড, এ নিয়ে আর কোনো প্রশ্ন উঠতে পারে না। আচ্ছা, এবারে আজকের আলোচনার যে বিষয়টা, যেটা ওর কথা অনুযায়ী বলতে গেলে ও একটা বলেছিল যে একজন মুসলিমের অ্যাপয়েন্টমেন্ট তারকেশ্বর বোর্ডে। তারকেশ্বর কোন বোর্ড কিন্তু বলেনি, ওটা হবে তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড। তার সঙ্গে তারকেশ্বর মন্দিরের কোনো সম্পর্ক নেই, 1 নম্বর। আমি বলেছিলাম 2 নম্বর হচ্ছে বারবার ঘুরে কেউ নয়, বারবার ঘুরে ফিরে আসছে যে ইউজেজের এই কোশ্চেনটা আসছে না, ডেভেলপমেন্ট বারবার ঘুরে বঞ্চিত তো ফিরে কেউ আসছে হচ্ছে না। যে এখানে তো ইউজেজের বঞ্চিত করা হচ্ছে হিন্দুদেরকে। বারবার ঘুরে ফিরে আসছে হিন্দুদেরকে যে বঞ্চিত করলে তারা থাকবে না, তাদের আমাকে বলতে দাও representative। যে ইউজেজের উপরে যে সম্পত্তিগুলো ইউজেজের উপরে দাবি হচ্ছে সেইগুলোকে বর্তমান আইন বলছে মানা হবে না। আমাদের ভারতবর্ষে আইনটা তৈরি হচ্ছে অ্যাংলো স্যাক্সন জুরিসপ্রুডেন্স, তার একটা প্রধান হচ্ছে যে টাইম ইমমেমোরিয়াল, আমি একটা জিনিস যেটা মেনে আসছি, দ্যাট ইজ আ মেন সোর্স অফ ল। ফলে এই জিনিসটা আজকে হবে না, এই কথা কি করে, কোন কি বেসিসে আমাদের সরকার এই মানে বিলেতে এই কথাটা বললো? কোনটা হবে না? এই যে যে এতদিন ধরে ব্যবহার হয়ে এসছে, একটা No work কাগজ by নেই user বলে হয় না, henceforth। ব্যবহার যেটা হয়েছে সেটাকে সেই জিনিস বলে সেটা decide করবে কে? পাত্রদা ব্যবহার decide কে ব্যবহার করবে? ব্যবহার No, 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 usage, আপনাকে এটা বুঝতে হবে। usage, কালকে this is sources of law, কালকে পার্থ এটা মুখার্জি ভারতবর্ষের যদি কেউ sources of বলে law, এটা ওয়াকফ প্রপার্টি, এটা ভারতবর্ষের এটা আপনাকে প্রমাণ করতে হবে কেন? 100 বার প্রমাণ করতে হবে আমাকে, আরে বোর্ডকে প্রমাণ কেন করতে হবে। এই 100 লাইনটা, বার। এই আমি প্রজেক্টটাই যখন হচ্ছে, challenge এই লাইনটাই করবো, বারবার আমি একবার লাগাতে আসছে। হবে। আমি বাস্তবতা চ্যালেঞ্জ face করতে করতে হবে, সিভিল civil law, no, 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 লাগাতে no, হবে, this is not প্রমাণ done. যেমন আমায় করতে আরে হবে,
অটোমেটিক্যালি বোর্ডকে দাদা, আপনার জমি যখন আমি ক্লেম করছি বলে দিলে তখন হয় না। আপনাকে কেন প্রমাণ করতে হবে? আমাকে এটা প্রমাণ করতে হবে। মিথ্যে প্রচার Because I am হচ্ছে। claiming। শয়ে কেস পেন্ডিং আছে হাইকোর্টে, আর্টিকেল 226 করে এটাকে চ্যালেঞ্জ করা যায়। এটা ভুল কথা, কিন্তু এখন তামিলনাড়ুতে যেটা গোটা গ্রাম আরো নিয়ে যেটা যাবে। যেটা মানে কেন তাহলে এত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার পরও সরকারকে পালাতে হলো সুপ্রিম কোর্ট থেকে? কোনো পালাতে নেই। সুপ্রিম কোর্ট থেকে সরকার ওই, পালিয়ে আপনি বাঁচলো। জিনিস বলেছিলেন 370 সুপ্রিম কোর্ট বলেছিল আমি 370 আপনাদের তো 3টে কষাকষি পয়েন্টের উপর করেছে স্টে সুপ্রিম দিয়ে কোর্ট। দেবো। সুপ্রিম কোর্টকে বললেন 370 তে কি বলেছে? যে আপনি দেবেন না, 370 তে কি বলেছে? আমরা কালকে আমাদের একটা 370 legal না legal নয়? সুপ্রিম কোর্টে তাহলে এসে তারা বললো যে আমরা নিজেরাই সেদিন তো তুলে 15 দিন নিচ্ছি, সময় নেওয়া আমরা কোনো হয়েছিল। নতুন লোক নেবো না এক second এবং দেখুন। আমরা কোনো সম্পত্তি ডিনোটিফাই করব না। আমি কিন্তু সবথেকে বড় জিনিস এই যে হচ্ছে 5 এখনো বছর audit না হয়নি। হলে তাহলে আমি সময়টা সেটা চাইলো কেন? পারবো না। সরকার তো এটাও একটা সময় চেয়ে নিয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। না না সরকার তো সময় চেয়ে নিয়েছে এবং যখন অমিত শাহ বলেছিলেন রিপোর্ট মেনেছে তো, তার সঙ্গে এটা কি আসবে, সম্পর্ক? সেটাই তো সম্পর্ক যে সার্ভে এতদিন পর্যন্ত সিএজি রিপোর্ট কেন আসবে না? আরে তার সঙ্গে এটা কি অবভিয়াসলি সম্পর্ক? তাই, সেটা তো ইনক্লুড করা হয়েছে তার এখানে। সঙ্গে এটার আপনারা কি কেন করেননি সম্পর্ক? এতদিন? কে বলেছে কেন করা হয়নি? consider করা হয়নি আগে? করা হয়নি এতদিন। কে বলেছে? কোন রিপোর্টই Cyber আসেনি। committee report এখনো was পর্যন্ত taken কোন into রিপোর্ট account পার্লামেন্টের সামনে and রাখা হয়নি। 2013 একটা রিপোর্ট রাখা হয়নি। 1999 2013 থেকে 2025 একটা রিপোর্ট রাখা হয়নি সরকার কমিটি। আমি আপনাকে দায়িত্ব সহকারে বলছি। আমি শোনাবো অভিষেক মানু সিংভি, তিনি বলছেন যে এই যে আইনের ফলে ধর্মীয় স্বতন্ত্রতা নষ্ট করা হচ্ছে, কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। मैं आपको सरल रूप से बता दूं, वक्फ बाय यूज़र का मतलब क्या है। वक्फ बाय यूज़र जो एक फ्रेज है, लगभग 150 साल से हमारे कानून में चल रहा है। ये मामला प्रिवी काउंसिल तक गया। 2 निर्णय अभी हाल में हुए 10 वर्ष के अंदर, एक अयोध्या, उससे पहले एक एम सिद्दीकी। उसमें पुराने 100 वर्ष के सब निर्णय कोटेड हैं, जिनको रुचि है वो उसको खोल के पढ़ लें। और इन सब में ये कहा गया है कि वक्फ बाय यूज़र सिंपली यही है कि आदमी अपने उद्देश्य द्वारा, अपने कार्य द्वारा, अपने कर कमलों द्वारा, अपने बोलने द्वारा, अपने दर्शाने द्वारा एक वक्फ बना सकता है। ये आवश्यक नहीं है कि वो लिखित रूप से उसको प्रमाणित करे, एक रजिस्टर्ड डीड बनाए, एक डॉक्यूमेंट उपजाए। और ये हक मुसलमान का वक्फ के विषय में सैकड़ों साल पुराना है। अब इस संदर्भ में इसमें एक प्रावधान था हमेशा 100 साल से, 1913, 1923, 1995, 2013 में 3R एक प्रोविजन, 3R, जिसमें वक्फ बाय यूज़र को देखा गया था, संज्ञान लिया गया था, उसको माना गया था, उसके अस्तित्व को, जो कि 100 साल पुराना केस लॉ में है। एक पेन की स्याही के एक टिक से वो पूरा 3R को डिलीट कर दिया। इसमें डिलीट का मतलब है कि वक्फ बाय यूजर का आज कानूनी कोई अस्तित्व नहीं है। এই ওয়াকফ আইনের ক্ষেত্রে কালেক্টরের কথা বারবার উঠছে এবং তার ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন উঠছে। সে তো তাহলে সরকারেরই লোক। অনেকেই এই যে বিষয়টা সেটা তারা মানতে পারছেন না। এই বিষয়ে অভিষেক মানু সিংভি তিনি ব্যাখ্যা করেছেন, শুনুন। पहला प्रावधान कि जब तक वो कलेक्टर जो 100% सरकार का नुमाइंदा है वो उस विवाद को निर्णित नहीं करे, तब तक ये पक्ष जो मिस्टर इमरान प्रतापगढ़ी का है वो वक्फ नहीं माना जाएगा। वक्फ, वर्ड्स एग्जैक्ट पढ़ दूं मैं आपको, शैल नॉट बी ट्रीटेड एज वक्फ प्रॉपर्टी। जब तक कब? जब तक मैं कलेक्टर निर्णित कर रहा हूं। और याद रहे, कलेक्टर सिर्फ नुमाइंदा सरकार का नहीं है। बहुत सारे ऐसे विवाद हैं जहां पर सरकार ने ही वक्फ की ज़मीन पे इंक्रोचमेंट कर दिया है। इनका कहना है कि आप मेरी ज़मीन पे बैठे हो, उसी को विवाद बना के तब तक ये कंप्लेनेंट हैं, तो भी इन्हीं के विवाद के आधार पे इन्हीं की वक्फ प्रॉपर्टी नहीं में रहेगी जब तक विवाद नहीं निर्णित होगा। ये आपको विश्वास है तो आप उठा के पढ़ लीजिए। इसमें 3C(2) ब्रैकेट प्रोवाइजो। अब इसके 2 और परिणाम हैं। दूसरा परिणाम है कि अगर आप विवाद के अंदर हो तो अगर चाहे भी मिस्टर प्रतापगढ़ी तो भी जाकर इसको रजिस्टर नहीं करवा सकते, क्योंकि विवादित है, तो रजिस्ट्रेशन प्रतिबंधित है। जो ये एक्ट चाहता है कि रजिस्टर हो, लेकिन साथ साथ दूसरे आवाज में कहता है कि जब तक ये विवाद तब तक रजिस्टर नहीं कर सकते, कोई रजिस्टर करेगा नहीं। और तीसरा, जब तक आप रजिस्टर नहीं करेंगे तो आप किसी कोर्ट कचहरी नहीं जा सकते। यह है 36(7A) 10, 2 है प्रावधान।
अब देखिए ये चक्रव्यूह जो बनाया है, ये पूरा चक्रव्यूह है। इस चक्रव्यूह में बड़े से बड़ा योद्धा अभिमन्यु भी नहीं निकल सकता पहले तो। और उससे ऊपर मजाकिया है कि कलेक्टर को कोई समय सीमा नहीं जब तक विवाद निर्णित करे, तो इनके बच्चे और पोते भी उसको विवाद में चल, तब तक वो वक्फ नहीं रहेगा। और विवाद का वक्फ नहीं रहेगा तो रजिस्टर नहीं होगा, रजिस्टर नहीं होगा तो कोर्ट नहीं आ सकते। আমি আবার আলোচনায় ফিরবো এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তন্ময় ঘোষ। তন্ময়দা, জ্যোতিদা একটু আগেই বলেন যে এই ওয়াকফ বোর্ডে হিন্দুদের সম্পত্তিও দান করা আছে, কি বলবেন? মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন। প্রথম কথা হচ্ছে অনলাইনে আছি এবং 45 মিনিট পর আমি ওপেনিং স্টেটমেন্টের সময় পেয়েছি, আমাকে প্লিজ 2 মিনিট সময় দেবেন। একদম একদম। এই ওয়াকফ নিয়ে যে এতক্ষণ আমি যে আলোচনা শুনলাম, সেখানে যারা আইনজীবী তারা আইনের ব্যাখ্যা দিয়েছেন, সেটা তারা ভালো বলতে পারবেন। একজন রাজনীতির মানুষ হিসাবে এবং যারা পলিসি মেক করে সেই রাজনীতিবিদদের একজন প্রতিনিধি হিসাবে আমার একটাই বক্তব্য এখানে প্রথমে, সেটা হচ্ছে ওয়াকফ বিল যে পাশ হলো, আইন পাশ হলো, কিরেন রিজিজু বলেছেন 97 লক্ষ লোকের মতামত নেওয়া হয়েছে। 140 কোটি লোকের দেশে 97 লক্ষ লোকের মতামত নেওয়া না নেওয়ার কি মানে হয়? সুতরাং ওই কথাটা বলারই কি মানে বুঝলাম না। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের বিল আগেও আমরা দেখেছি, এনআরসি নিয়ে যখন বিল এনেছিল, কোনো সময় সংসদ কি জন্য চলে? সংসদ চলে ডিবেটের জন্য। ডিবেট হওয়ার পরে একটা ফ্রুটফুল ডিসকাশন করে তারপরে কোনো একটা বিলকে পাস করানো উচিত। এরকম সেনসিটিভ বিল, সেই শেষ করি আমি জাস্ট এখনো 1 মিনিট উঠিনি, সেনসিটিভ এরকম বিল সেখানে বিরোধীরা ওয়াকআউট করছে, বিরোধীরা থাকছে না, তাদেরকে বাদ দিয়ে একটা বিল পাস করে দেওয়া হচ্ছে। এইটা কোথায় আঘাত আনছে? আঘাত আনছে হচ্ছে ভারতবর্ষের যে বেসিক ক্যারেক্টার, ভারতবর্ষের 5000 বছরের যে সভ্যতার ইতিহাস, সেখানে বহুত্ববাদ হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যে কারণে ভারতবর্ষ ইজ ইউনিয়ন অফ স্টেট। সেই জায়গাটাকে, বেসিক জায়গার উপর আঘাত আনছে এই ধরনের আইন। কেন? কারণ হচ্ছে, আমি বলিনি, চাণক্য বলে গেছিলেন যে কোনো রাজ্যে সুশাসন আছে কিনা সেটা জানার জন্য প্রমাণ হয় সেই রাজ্যের যারা সংখ্যালঘু, সমস্ত অর্থে সংখ্যালঘু, শুধুমাত্র ধর্মীয় ভাবে নয়, যে কোনো ভাবে সংখ্যালঘু মানুষ কেমন আছেন তার উপর। আর ঠিক বিজেপি শাসিত কেন্দ্র সরকার গত 10 বছরের বেশি সময় ধরে প্রত্যেকটা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একটার পর একটা আঘাত এনে আসছে। এবং এই ওয়াকফ বিল আসলে ভারতবর্ষের সেই বহুত্ববাদের উপরেই আঘাত, সেই জায়গাটা চ্যালেঞ্জ করা উচিত। আইনের কচকচানি তো যারা আইনবিদ আছেন তারা বলবেন, এইখানে তারা যে সংবিধানের মূল জায়গাটায় আঘাত হেনেছে সেটা বোঝা যাচ্ছে, যে কারণে সুপ্রিম কোর্টে তাদেরকে 7 দিন সময় নিতে হচ্ছে। এত তাড়াহুড়ো করে বিল পাস করতে হলো সারা রাত জেগে। সেই বিলের উপর তাদের এইটুকু দক্ষতা নেই, তাদের এই প্রিপারেশন নেই যে 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে পারে। 7 দিন নিতে হচ্ছে, কারণ তারাও জানেন যে এটা আসলে সংবিধান বিরোধী বিল। এটা আসলে আরএসএস এর 100 বছর পূর্তিতে ভারতবর্ষের অন্তরাত্মাকে ভেঙে দেওয়ার চক্রান্ত। সেটা হচ্ছে চিন্তার বিষয়। সেই বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত, কারণ এই ভারতবর্ষ মানে প্রত্যেকটা মানুষের ভারতবর্ষ। এই ভারতবর্ষ মানে শুধুমাত্র একটা একখণ্ড মানে জমি নয়। এই ভারতবর্ষ মানে সেখানে যারা থাকেন তাদের প্রত্যেকের, যেমন একটা ফ্ল্যাট মানে শুধু কাউরির একার জায়গা নয়, সেই ফ্ল্যাটে যারা থাকেন তারা হচ্ছে পরিবার। সেরকম ভারতবর্ষ মানে সেখানকার মানুষ, সেই মানুষকে নিয়েই হচ্ছে আমাদের দেশ। সেইটা বিজেপি শাসিত কেন্দ্র সরকার ভুলে যাচ্ছে। আমি জ্যোতিদার কাছে আসবো। তন্ময়দা যেরকমটা বলছেন যে এই যে আইন সেটা হচ্ছে সংবিধান বিরোধী এবং এইভাবে দেশকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। না, আমি বলছি ধরুন একটা আইন পার্লামেন্টে পাস হয়েছে, সেখানে ডিবেট হয়েছে, সেখানে চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে, এটা আমাদের নিয়ম এবং আমরা সবাই এটা ফলো করা উচিত। বিকজ আমরা নিহিলিজমকে প্র্যাকটিস করি না, আমরা এখানে অ্যানার্কিকে প্র্যাকটিস করি না। কিন্তু কোনো মন্ত্রী যদি, রাজ্যেরই মন্ত্রী বলে যে আমরা কলকাতাকে বন্ধ করে দেবো, প্রথমে জেলাকে টাইট দেবো, এবং তাদেরই একজন নেতা ইনজামুল হক, যিনি প্রকাশ্য দাঙ্গার অভিযোগে আজকে গ্রেপ্তার হয়েছেন, যেভাবে হিন্দুদের সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, হিন্দুদেরকে উচ্ছেদ করা হয়েছে, এক্সোডাস হয়েছে, এই বিষয় নিয়ে এটা তৃণমূল কংগ্রেস সবথেকে বড় বিভাজনকারী দল এবং এরা হচ্ছে সাম্প্রদায়িক শক্তি। তার কারণ হচ্ছে মেকি ধর্মনিরপেক্ষতার আড়ালে এরা ওই জিহাদি শক্তিগুলোকে আপনার উৎসাহিত করে। বাংলাদেশ থেকে এসেছে কার মদতে এসেছে? বিএসএফ এর মদতে এসেছে। আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি করছিল? অমিত শাহ কি করছিলেন? বিএসএফ কি করছিল? তারা জামাতের সঙ্গে মিটিং করে এসে বাংলায় অশান্তি কেন ছড়ানোর চেষ্টা করছে? তার মানে আপনারাও কিন্তু ফান্ডামেন্টালিস্ট।
এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে তন্ময়দা। ঠিক ঠিক, এই জিনিসটা আপনারা হিউম্যানিস্ট, আমরা তো দায়িত্ব নিচ্ছি বলেই তো আমরা আপনারা দায়িত্ব হিউম্যানিস্ট নিচ্ছি বলে অ্যারেস্ট হচ্ছে। মানবতার পক্ষে কিন্তু কথা বলুন। হিন্দুরা বাংলাদেশ কিন্তু থেকে মানুষ। যারা চলে এলো, আপনারা আমি হিন্দুদেরকে বলিনি, মানুষ বলে মনে করেন প্রত্যেকেই না। মানুষ, মাননীয় প্রত্যেকেই মানুষ, বিরোধী দলের হিন্দু দলনেতা মুসলিম বলছেন, যারা আছেন মানুষ, প্রত্যেকেই শুভেন্দু মানুষ। বলছেন, মানবতার জন্য কথা বলতে হলে সবার জন্য কথা বলতে হবে। মানবতার জন্য কথা বলতে হলে সবার জন্য কথা বলতে হবে। না, সবার জন্য কথা বলতে হবে। আমরা এখানে সবার জন্য কথা বলছি। সিটিজেন হবে আর হিন্দুরা মার খাবে, এটা তো হতে পারে না। তাদের পক্ষে কথা কেন বলতে পারছে না এই কংগ্রেস? তাদের পক্ষে কেন এই সিপিএম কথা বলে না? কেন কথা বলে না? আনিস খানের বেলা আপনারা ইনসাফ সভা করেন, আর এই হিন্দু হরগোবিন্দ মারা গেলে আপনারা ইনসাফ সভা ঐতিহাসিকভাবে আপনারা দেখুন ইনসাফ সভাটা কোথায়? আর এই ইনসাফ সভাটা কোথায়? আমি জানতে চাইছি ইনসাফ সভাটা কোথায়? তার রাজা আনিস খান মারা গেলে ইনসাফ সভা, আর আপনাদের কর্মী হরগোবিন্দ মারা গেলে চুপ। এইটাই হচ্ছে আপনাদের মেকি ধর্মনিরপেক্ষতা। সেখানে শাসক ছিলেন একজন মুসলিম। মেকি ধর্মনিরপেক্ষতা হচ্ছে এটাই। আজকে সবাইকে দাঁড়িয়ে দেওয়া হয়, চুপ নয়, হরগোবিন্দ একদম। মারা যায়, তার বিক্ষোভ বেলায় কোনো হচ্ছে। ইনসাফ সভা নেই। হরগোবিন্দ তার বেলায় কোনো চন্দ্রন ইনসাফ মারা সভা যাওয়ায় নেই। হচ্ছে। ইনসাফ সভা হচ্ছে আবার আনিস খানের বেলায়। আসলে আলাদিন আপনারা মারা মেকি যাওয়াতেও ধর্মনিরপেক্ষ। বিক্ষোভ হচ্ছে। আপনারাই হচ্ছে বেসিক্যালি একটা ডিভিশন ক্রিয়েট করছেন। না, শীতলকুচির সময়, শীতলকুচির যেমন সময় একজন যখন মুসলমান মারা গেল অপরাধ, শুনুন, সেরকম একটা হিন্দু মারা গেল অপরাধ। আপনারা হিন্দু মারা গেলে কথা বলা উচিত। এক সেকেন্ড আপনারা আর্গুমেন্টের মাধ্যমে চলেন তো, আপনারা পক্ষে জ্যোতিরা শুনে নিন হরগোবিন্দর পক্ষে কেন কথা বলা হবে না? একদম। এবং আপনারা আর্গুমেন্টের মাধ্যমে চলেন তো। আমি বলছি শীতলকুচির সময় যখন হ্যাঁ, তো গুলি চালানো হয়েছিল, একে কে মেরেছে? তাহলে একে কে মেরেছে? আসবো। বলতে কি কোথায় সমস্যা হচ্ছে যে জিহাদিরা মেরেছে? শীতলকুচির কেন সময় যখন অসুবিধা গুলি হচ্ছে? চালানো হয়েছিল তখন কি এদিকে বলা ঘুরিয়ে হয়েছিল? পেঁচিয়ে বিএসএফ করেছে, ও করেছে, তমুক করেছে। কেন বলতে পারছে না মৌলবাদী শক্তি মেরেছে? শীতলকুচির কেন সময় যখন বলা গুলি হচ্ছে চালানো না? হয়েছিল বলুন তখন তো বলা আমাকে। হয়েছিল যে বলেন, চারজন সংখ্যালঘু মারা গেছিল। এক্স্যাক্টলি মানে আপনারা কেন তখন প্রতিবাদ করেন না? যতবার শীতলকুচি তখন হবে আনিস ততবার খানের বেলা প্রতিবাদ করেন, মানুষের এবেলা কাছে প্রতিবাদ বিজেপি এই RSS করছে না কেউ। সিপিএম ততবার জানেন না কিছু, শীতলকুচি আপনারা কিছুই জানেন না। রাজ্যের কিছু মানুষ জানেন না। আজকে একটা statement সম্প্রতি এসেছে, পক্ষে রায় দেবে। একটা স্টেটমেন্ট, একটা ইনসাফ সভা করুক তো এই সিপিএম। এক মিনিট সব আপনাদের পছন্দ মতো হলে সব ঠিক আছে। অজিত বাবু এক মিনিট রবীন্দ্র বাবু আসবো যদি আসবো। শীতলকুচির সময় যখন গুলি চালানো হয়েছিল সেই সময় 4 জন সংখ্যালঘু মারা গিয়েছিল এবং তখন যিনি বিজেপি রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, তিনি বলেছেন যে পায়ে গুলি না মেরে বুকে গুলি মারা উচিত ছিল। এটা কোন ধরনের মানবিকতার কথা? দুটো বিষয় আলাদা রয়েছে। প্রথমত হচ্ছে আমরা কোনোভাবে আপনাদের ক্ষেত্রে দুটো বিষয় আলাদা, সবার ক্ষেত্রে সব বিষয় এক আলাদা হতে পারে না। আমি উত্তর দিয়ে দিচ্ছি তো। আমরা কিন্তু আব্দুল কালামকে প্রেসিডেন্ট বানিয়েছিলাম। আমরা কিন্তু দেখুন ইন্দ্রাণী এক সেকেন্ড, পাত্রদা এক সেকেন্ড, পাত্রদা এক সেকেন্ড আমি বলতে দিন, পাত্রদা আমাকে পাত্রদা আমি বলতে দিন, আপনি বলবেন। আমি বলছি যে যদি আমরা জিহাদি মৌলবাদী শক্তি যারা এই মন্দির ভাঙে, যারা হচ্ছে হিন্দুদের উপরে অত্যাচার করছে, তারপরে কথা বলা মানে পুরো মুসলমান সমাজের বিরুদ্ধে কথা বলা নয়। আপনারা যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছেন যে হচ্ছে ন্যারেটিভ শুরু থেকে কারা তৈরি করে আছে? 2014 থেকে ন্যারেটিভ কারা তৈরি করে? আপনারা সমাজকে বিজেপি এবং আরএসএস এর মধ্যে ভাগ করছেন। এটা কে বলছে? আপনি বলছেন? না এটা তো সবাই বলছে। এক্স্যাক্টলি কেন কথা বলা হচ্ছে না হরগোবিন্দর পক্ষে? কেন এখনো পর্যন্ত বলতে পারেন না মুখ্যমন্ত্রী যে এখনো জিহাদি আক্রমণ হয়েছে ওখানে? উনি বলছেন বিএসএফ কোথায় বহিরাগত, কেন বলতে পারছেন না? ভাসুর লাগে কি বলতে? কি প্রবলেম বলতে? কি প্রবলেম? হোয়াট ইজ দ্য প্রবলেম? বলতে গেলে তো জবাব দিতে কেন বলতে পারছেন না? তোষণ নীতির জন্য আপনারা সবাই তোষণ নীতি করেন। আপনারা ইন্ডিয়া আপনারা কথা বলবেন না হিন্দুদের পক্ষে। হিন্দু যেমন মানুষ, মুসলমানও মানুষ, কিন্তু আপনাদের কাছে হিন্দুরা মানুষ নয়, সবাই মানুষ। আগে মনুষ্যত্ব দেখান, মনুষ্যত্ব দেখান আপনারা। আমরা মানুষের পক্ষে কথা বলি কারণ ভারতবর্ষটা মানুষের, বাংলাটা মানুষের, কোনো একটা পার্টিকুলার কমিউনিটির নয়, না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না জৈন, সবাই এখানে থাকবে। দেখাবেন না। না ও কি বলছে, ওটা কিছু বলছে তন্ময়। হ্যাঁ তন্ময়, আমি যেটা বলছি যে ওনারা সমস্ত ক্ষেত্রেই মানুষের ধর্ম দেখে বিচার করেন। মানবিকতার কথা ওনারা বলছেন কিভাবে? শীতলকুচি থেকে শুরু করে সব জায়গায় একই ঘটনা ঘটান, কিন্তু এটা বিষয় ওনাদের জানা প্রয়োজন যে বাংলার মানুষ যতবার এরকম শীতলকুচি হবে ততবার সম্প্রীতির পক্ষে রায় দেবে, বাংলার মানুষ প্রগতিশীলতার পক্ষে রায় দেবে, বাংলার মানুষ বহুত্ববাদের পক্ষে রায় দেবে। বিজেপি আরএসএস এর দেখতে পারেন, আগেও করেছেন, আবার করবেন, ভবিষ্যতেও করে দেখতে পারেন, কিন্তু এখানে কাজ করবে না। কারণ এই মাটি নেতাজি সুভাষচন্দ্র বোসের মাটি। তিনি বলেছিলেন যারা দাঙ্গাবাজ আছে তাদের দাঙ্গা মেরে ভেঙে দেওয়া উচিত। তারা কি করে পারমিশন পায়? তাহলেই গণতন্ত্র বিপন্ন। কংগ্রেস যেতে পারে না,
বিজেপি যেতে পারে না, বিজেপি সন্দেশখালির ঘটনায় দেখা গেছে যে what is what। তাহলে তারা যখন বক্তব্য রাখছে পুলিশ প্রশাসন কোথায়? সন্দেশখালী তো প্রমাণ হয়েছে, মিথ্যে করে সাজানো একটা ঘটনা, সন্দেশখালী প্রমাণ হয়েছে। এখানে দুটো কথা বলবো, এই যে ধর্ম না না, নিয়ে কথা ধরা হচ্ছে কে তো। করেছে তন্ময়দা? এক মিনিট ধরা আমাকে পড়েছে একটু ইনজামুল সুযোগ হক, দেন। আপনাদেরই নেতা, তৃণমূল কংগ্রেস করে, আপনাদের পুলিশ গ্রেফতার করেছে ইনজামুল হককে। সেটাই তো বললাম যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে, যে কোনো অর্থাৎ শক্তি আপনারা বলেছেন যদি যে বহিরাগত, অশান্তি করার কেন চেষ্টা বলতে করে পারছেন না যে তাহলে ইনজামুল তো হক এই আপনাদের সন্ত্রাসবাদীরাই কথাটাকেই হামলা আপনারা করেছে? কন্ট্রাডিক্ট করলেন। কেন গুলি আমরা করার তো চেষ্টা সেটাই করছিলেন? বলছি, পশ্চিমবাংলায় ধর্ম দেখে তার আইন মানে চলে না, বহিরাগত নয়, আপনি স্বীকার করলেন তো? পশ্চিমবাংলায় বর্ডার তার মানে থেকে আইন বাংলাদেশ চলে, থেকে আপনি এখানে স্বীকার আইনের করলেন শাসন তো? আছে। তাহলে কেন গোলালেন? তাহলে গোলালেন কেন প্রথমে? তন্ময়দা কেন গোলালেন? সেখানে দায় নেই। কেন গোলালেন? তাহলে কেন প্রথমে আপনারা কেন বলেছিলেন যে তাহলে ধরছেন? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক নয়? সেখানে কি বলছো? তাহলে মমতা ব্যানার্জি আমার ভুল? বক্তব্য হচ্ছে বাইরে থেকে জামাতের লোকজনকে এনে বাংলাকে অশান্ত করার চেষ্টা, বাংলাদেশ বাঁচানোর ভাই, আমি চেষ্টা, একটা দায়িত্ব কথা বলি, সরাসরি অনেক মোদিকে কথা নিতে চেষ্টা হবে। করছি বলার। শিডিউল অমিত শাহ নিতে হবে, ফান্ডামেন্টাল BSF ডিউটি নিতে আমরা কে হবে। কতখানি পালন করি? ল অ্যান্ড অর্ডার কে দেখবে? আর্টিকেল 51A(b) কে পালন করছি আমরা? কেউ করছি? ফান্ডামেন্টাল ডিউটি ইটস অ্যান অব্লিগেটরি ডিউটি টু ইচ এন্ড এভরি সিটিজেন। We talk about fundamental rights. তাহলে ফান্ডামেন্টাল রাইট বলছি, ডিউটির কথা নয়। মানে পয়সার একটা দিক আছে আর একটা দিক নেই, এই তো। এখানে আর্টিকেল 51A(e) তে বলছে টু প্রমোট হারমনি অ্যান্ড স্পিরিট অফ কমন ব্রাদারহুড অ্যামংস্ট দি পিপল অফ ইন্ডিয়া। সেটা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলুন না। আরে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলুন না। আপনার নেতারা বলুন রে ভাই। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলুন না। সিদ্দিকুল্লাহ যেভাবে ভোট গেছে, হেড স্পিচ দিয়েছে, সেটা মশামাছি। আপনাকে বলতে পারছেন না। সিদ্দিকুল্লাহ মশামাছি। তা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কন্ডেম করুন। সিদ্দিকুল্লাহ মশামাছি। সিদ্দিকুল্লাহকে কন্ডেম করুন, কেন করতে পারছেন না? যোগীকে বলুন, কেন করতে পারছেন না? যোগীকে বলুন। আমাদের সংসদ এমএলএরা থাকতে শান্তিপূর্ণ পারবেন না। করছে, এই জায়গায় এই আপনাদের মিলে humanity নেই। শুনুন, এই জায়গায় আপনাদের যোগী humanity নেই। যোগী আর মেকি সিদ্দিকুল্লাহ। ধর্মনিরপেক্ষতা প্র্যাকটিস করেন আপনারা। আমাদের মেকি সংসদ ধর্মনিরপেক্ষতা এবং practice করা এমএলএরা হয়। বিধায়করা শান্তি মিছিল করছে সব ধর্মের লোককে নিয়ে, ভারত সেবাশ্রম সংঘের লোককে নিয়ে। একদম বলি, भारत माता की जय, भारत माता की जय। और भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह। আপনার নেতা তার সঙ্গে গিয়ে মিটিং করে, ভারত তেরে টুকরে होंगे इंशाल्लाह इंशाल्लाह। এই কানাই কুমারের সঙ্গে মিটিং করে হচ্ছে আপনার কে? আরে ভাই, এই বলতে গেলে আবার ইতিহাস খুলতে হয়। এখানে ভালোবাসা ইতিহাস দিয়ে খুলতে যুদ্ধ হয়। হয়, কানাই কুমার ঘৃণা দিয়ে কিছু হয় না, এই ঘৃণা নিয়ে কিভাবে থাকে? কানাই কুমার বিজেপি করে, কানাই কুমার বিজেপি করে, কানাই কুমার বিজেপি করে। তাহলে ওখান থেকে কে করেছে? বিজেপি করেছে। তাহলে আপনারা আপনারা তো সিদ্দিকগঞ্জ করেছে। আচ্ছা, ওটা কেন্দ্রীয় সরকার করেছে। ওই লোকগুলোকে আচ্ছা, যারা ভারত মাতা কি জয় বলে তারা বলবে গলা কেটে দিল মুখ থেকে, ওইরকম গলা কেটে দিল মুখ থেকে ওই বাক্য বেরোবে না, সরকারের পক্ষে ওই দেশদ্রোহীগুলোর মুখ থেকে বেরোবে। আজকে 75 বছরে, আজকে 75 বছরের এই যে দেশ বিভাগ, এই দেশ বিভাগ নিয়ে এত কথা হচ্ছে আমাদের। কাশ্মীর না, কাশ্মীরে হিন্দু প্রধান, হিন্দু রাজা, মুসলমান প্রধান দেশ। কাশ্মীরে পণ্ডিতদের নিয়ে বলি, দাঁড়ান পণ্ডিতদের নিয়ে বলতে পারবেন না, বলছি, বলতে পারবেন না তো, আপনাদের তখন এলার্জি হয়। বলি তখন হিন্দু খতরে থাকেনি। পণ্ডিতদের নিয়ে কিছু বলুন না, গোদ্দাকাণ্ডে যারা পণ্ডিতদের নিয়ে বলুন, গলায় আজকে বাংলাদেশের হিন্দুদের নিয়ে বলুন, বলতে পারবেন না। আপনারা হিউম্যানিস্ট নয়, মানবতার পক্ষে কথা বলবেন না আপনারা। আলোচনা করছি, আমি আবারও ওয়াকআউটে ফিরবো। আমি রবিলাল বাবুর কাছে আসবো। আপনি প্রাক্তন আইন মন্ত্রী ছিলেন এবং সেখানে সংবিধানের বিভিন্ন ধারা আপনি জানেন আপনার মুখস্থ। সেক্ষেত্রে এই যে ওয়াক অফ বাই ইউজার যে কথাটা বারবার এবং যেটা বারবার বিতর্কের সৃষ্টি করছে, এবং কালেক্টরের ভূমিকা, যেটা নিয়ে অনেকেই সংশয়ের মধ্যে রয়েছেন, এই গোটা বিষয় নিয়ে আপনার কি মন্তব্য? ওয়াকআপ বাই ইউজার যারা এখনো অবধি ওয়াকআপের মাধ্যমে যারা একটা কিছু মানে ব্যবহার করে আসছেন দীর্ঘদিন ধরে, ধরুন এখানে এই সামনেই আপনি পাবেন ব্যাংশাল কোর্ট, হাইকোর্ট, টিপু সুলতানের মসজিদ, এই সমস্ত আছে আরও, এগুলোকে নিয়ে এখন এরা রিওপেন করতে চাইছেন। আজকে রিওপেন করতে চাইছেন, একদমই না, হেন্সফোর্থ আর ইউজার আর দেবে না, কিন্তু যাদের বাকি আছে তারা পাবে না। পেন্ডিং কেসগুলো থাকবে, পেন্ডিং কেসগুলো, তার মানে তো তার অনেকেরই তো এখনো ওয়াকআপের বিষয়টা, কিন্তু নতুন করে কেস হবে না, নতুন করে ওরা দেবে না। এটা হচ্ছে একটা নাম, এক নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি আরেকটা কি বলেছেন, কালেক্টরের ভূমিকা নিয়ে। কালেক্টরের ভূমিকা হচ্ছে সরকারি জায়গা, কেন ওয়াকআপ বোর্ডের হাতে ছিল? হিন্দু ট্রাস্টগুলো যেগুলো আছে তাদের হাতে থাকে। এটা কালেক্টরের তো কোনো ম্যানেজমেন্টের দরকার নেই। সরকারের একটা লক্ষ্য থাকবে, এটা কি আপনি মাদুরাই মন্দিরে করবেন? মাদুরাই মীনাক্ষী, মানে ওখানে কি মুসলিমদের জমি নেওয়া হচ্ছে?
হচ্ছে না তো হয়েছে কিনা স্যার? আপনি জানেন? স্যার, আপনাকে আমি দায়িত্ব মানে আমি আপনাকে সম্মান দিয়ে বলছি, ওখানে তো মুসলমান ডেপ্রাইভ নয়, এখানে তো হিন্দু ডেপ্রাইভ। না, না, এখানে তো হিন্দু ডেপ্রাইভ, হিন্দুদের জমি তো নেওয়া হচ্ছে। হিন্দুদের মুখ্যমন্ত্রী জমি নিজে এখন বলেছেন, কোথায় নিচ্ছে? না মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে হিন্দুদের জমিও নিয়ে নেওয়া হয়েছে। ওটা সঠিক কথা নয়, হিন্দুদের না না, জমি একদম নিচ্ছে। সঠিক কথা বলেছেন উনি। উনি যদিও আমরা যেহেতু অনেকগুলো বলেছেন, ক্ষেত্রে যদি বলে থাকেন আদৌ, হ্যাঁ বলেছেন তো। ওইটা সঠিক কথা, আর এগুলো কোনোটা সঠিক কথা না। এটা না, ঠিক না, না। একদম নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন অনেক হিন্দুদের সম্পত্তি ওয়াকফে দান করা আছে। হ্যাঁ। দান করা সেটাকে দান বন্ধ করা করে আছে। না, না, দিচ্ছে, নন মুসলিম দুটোই আছে, দান করা আছে এবং ওর মধ্যে আছে, দান দান করা নয়, করা মধ্যে আছে, ওর non-Muslim মধ্যে। দান করতে পারবে না, সেটা বন্ধ করে দিয়েছে। হোয়াট ইজ ওয়াক? আপনি বলুন তো, আগে আপনি বলুন। আমি বলি, আপনি বলুন, হ্যাঁ। আমি বলি। তাহলে না না বলুন, বলি বলুন। এটা নিয়ে, আপনি বলুন। ওয়াকআপটা কোত্থেকে এসেছে আপনি শুনুন। হ্যাঁ বলুন। ওয়াকফ কোরআনে কোনো উল্লেখ নেই। না হ্যাঁ। অ্যারাবিক না আছে, আমি বলছি কোথায় আছে? অ্যারাবিক ওয়ার্ড হচ্ছে ওয়াকিফা। কোথাও উল্লেখ নেই। কেমন? ইট মিন্স কোথাও উল্লেখ নেই। it means to হ্যাঁ। detain or hold or Manage, tie up. manage, বেঁধে রাখা। Right. বেঁধে রাখা। It has come from the উমর era of Muhammad. উমর জিজ্ঞেস করেছিলেন মোহাম্মদকে। আমি বলে কিন্তু দিচ্ছি, এটা কোরআন শরীফে বলে উল্লেখ দিচ্ছি নেই। আমি, কোরআন শরীফে আমি না, বলে না, দিচ্ছি, নেই, বলে কোথাও দিচ্ছি, কোরআন বলে না না, দিচ্ছি। কোরআন শরীফে উল্লেখ নেই বলে সেটা না 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 নেই না, বলছি, না, উনি যে বললেন এই আছে যে, সেই জন্য এই যে, এই যে আসছি উনি আসছি প্রথমে বললেন যে এই যে, আছে, এই জন্য তো কোরআন ইংরেজিতে শরীফ- কথাটা আসছে। বলে এটা দিই, তো রেফারেন্সে বোর্ড। বলে দিই, এক সেকেন্ড, রেফারেন্সে বলে দিই। কোরআন শরীফ আল বারাক ভার্স নাম্বার 267। কি বলেছে? Oh, you have believed, spent from the good things which you have earned. আরে বাবা, and ওয়াকফ from- বোর্ড নিয়ে তো কিছু বলেনি। আরে ওয়াকফ বোর্ড, বোর্ডটা ওয়াকফটা কি রে ভাই, আগে সেটা আরে জানতে বোর্ডটা হবে তো তো। করাপ। ওয়াকফ নিয়ে কারো কোনো প্রবলেম আবার নেই। বলে বোর্ডটা না না, করাপ। ওয়াকফ নিয়ে তো কারো কোনো প্রবলেম নেই স্যার। তাই তো আজকে প্রবলেমটা হচ্ছে, বোর্ড নিয়ে তাই তো ম্যানেজমেন্ট প্রবলেমটা হচ্ছে। ম্যানেজমেন্ট নিয়ে তা নাহলে প্রবলেম। কিসের জন্য এত মাথা ম্যানেজমেন্ট ব্যথা? টোটাল এক্সারসাইজটা একটাই কথা বলা যায়, ম্যানেজমেন্ট আদানির প্রবলেম, কি বাচ্চারা জমি কম আর কোনো পড়ে আছে? প্রবলেম নেই। আদানির জমি কম পড়ে আছে কি? ম্যানেজমেন্ট নিয়ে প্রবলেম, আদানির ওয়াকফ নিয়ে কোনো জমি প্রবলেম কম নেই। পড়ে এই আছে, যে বারবার করে তাই জন্য মুসলমানদেরকে ওয়াকফের বলা হচ্ছে জমি চাই। যে মুসলমানরা তোমরা উত্তেজিত হয়ে যাও। এটাই হচ্ছে এটা কথা। তো আদানির ভুল। জমি কম পড়ে এইটাই আছে, তো ভুল। সেই জন্য ওয়াকফ থেকে জমি চাই। ম্যানেজমেন্টে তো করাপ্ট। শাস্ত্র কমিটির রিপোর্ট রাজেন্দ্র শাস্ত্রী নিজেই বলেছেন। এখানে এটা আপনার- আলবারাগের আপনাদের গভর্নমেন্ট মেনে 45 নিয়েছে। এ বলেছে, এবার আমি আপনাকে একটা quote আল্লাহ করছি, has এক second, promised, yes. দেখুন, আমি বলছি যে শারদ পাওয়ার 2013 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে ওয়াকফ বোর্ড ইজ মানে ইজ দ্য করাপ্ট বোর্ড ইন ইন্ডিয়া আফটার শাস্ত্র কমিটি রিপোর্ট। আপনি আপনাদের জোট সঙ্গী, আপনি কি বলবেন এবার? না, তার তো সঙ্গে যখন এগুলোর কি ম্যানেজমেন্ট সম্পর্ক? হচ্ছে তার সঙ্গে সেই- সেটার তার সারবত্তা চলে যায় নাকি? ভোটটা করলাম এই সেগুলো জায়গায় ঠিক করলে কারণ আরে ভাই, না, না, সংবিধানের জমি মধ্যে কে আলাদা আছে? আলাদা। তার জন্য যদি জমি আপনার হাতে নেবার সিএজি কথা রিপোর্ট কেন? করাতে হয়, সিএজি জমি রিপোর্ট হাতে যদি হয়, নেবার কথা ট্রান্সপারেন্সি কেন? আসে, ট্রান্সপারেন্সি আসে, জমি তাহলে প্রবলেম বিল কোথায়? বাতিল ডিজিটাল করতে রেকর্ড হয়েছিল, হয়, তাহলে প্রবলেম তার জন্য কোথায়? এই ওয়াকফ দিয়ে এই জমিগুলোকে নিয়ে আদানিকে দেওয়ার ধান্দা। এই যে বলি, কোনোভাবেই আদানির না। জমি কম তা পড়েছে। retrospective effect-টা বলছি তো। আচ্ছা, আচ্ছা, আপনাকে আচ্ছা, আচ্ছা। মানে মিসকোট করবেন না। না না, নতুন আমি- করে আমি কোনো কেস শোনাই, হবে না। কতগুলো নতুন করে ইনফরমেশন না হলে তো এগুলো পড়ে থাকবে, না, এইগুলো এই হাতিয়ে কেসগুলো- দেবে। যে কেসগুলো আছে সেই কেসগুলোই জাস্ট ফয়সালা হবে, বাদ বাকি নতুন আরে করে কোনো নতুন কেস হবে কেস না। হবে না, তুমি এই কথাটা কি করে আরে বলতে ডেট পারো? রেসপেক্ট একটা দাও। সাংবিধানিক তাহলে দেশে আরে একটি এই আছে দেশে তো। সংবিধান আছে। আরে আপনি একটি রাম আছে তো, মন্দিরে ওই হবে claim না, হবে না। কথাটা বলবে কি করে তুমি? আরে আপনি রাম মন্দির কে অধিকার দিল কাকে? কোন জমির উপর রাম মন্দির? আচ্ছা রবিদা, আমি কতগুলো উদাহরণ দিই, এই যে ওয়াকফ সরকার কেমন ভাবে নিয়েছে, কতগুলো উদাহরণ দিই আমি। অন্ধ্রপ্রদেশ ল্যান্ড সেলস 2004, YSR রেড্ডি, আই এম লিস্ট কনসার্ন হু ওয়াজ দি চিফ মিনিস্টার। সেখানেতে অন্ধ্রপ্রদেশে তামিলনাড়ুতে প্রায় গোটা গ্রাম নিয়েছে বলুন। 32,000 গোটা গ্রামকে ওয়াকফ আসছি প্রপার্টি ভাই, করে গোটা দিয়েছে। গ্রাম, দাঁড়া হ্যাঁ, এটা তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা নেই আজকে। আরে এই তো আপনার মুশকিল না, ধৈর্য নেই। না, ধৈর্য এটা নেই না, 20,000 ঠিক আছে, আপনি কোটি টাকার তো সম্পত্তি, হাফ গ্লাস বলছেন। একটা নমিনাল প্রাইস না, ফুল শুনে গ্লাসে রাখুন। বলুন। এইবার আসছি, এরপরে চন্দ্রবাবু নাইডুর সময়তে হয়েছে 1100 একর ওয়াকফ ল্যান্ড নিয়ে নেওয়া হয়েছে, নিয়ে এয়ারপোর্টের এতে দিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে আপনার তিরুচেন্থুরাই সেটাই তো ভিলেজ, বলা হচ্ছে, তামিলনাড়ু। এরপর আসছি। হবে না। যেটা এই তামিলনাড়ু এরপর আসছি। করে হবে না, সেটাই তো আরে আপনার শুনুন, প্রসঙ্গে আসছি তো। আসছি ভাই, না, না, আসছি। ধরুন এক সেকেন্ড, আপনি আসছি। বোঝার, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, শুনুন। আপনার বোঝা। একটা ধরুন জমি আছে, সেই জমিটা আপনি ওয়াকফকে দিয়েছিলেন একটা টাইম, সেটা রেকর্ড হয়নি, তা সুপ্রিম ঠিক কোর্টকে আছে? বোঝাতে সেটা পারলো না। রেকর্ড হয়নি, না সুপ্রিম কোর্ট বুঝে যাবে, ওটা নিয়ে আমি বলি, রেকর্ড হয়নি। আমি এবার বলি। আপনি যখন এটা বিক্রি করতে ভাই, যাবেন, তখন ভাই, আমার problem, এই ভাই, সরল আপনি কথা এগুলি বললে হচ্ছে নেতারা আমি- জানেন যে concept তারা টা দেখুন, সাংবিধানিক concept টা মাধ্যমে দেখুন, করুন, অর্পণ তাদের নামা এই দেখুন। উদ্দেশ্য, এই একমাত্র concept উদ্দেশ্য, এক এবং আপনি একমাত্র concept টা উদ্দেশ্য দেখুন। হচ্ছে Irreversible. বিভাজনের রাজনীতি Once করা, given, সেখানে always মুসলিম given. বিদ্বেষ একটা হ্যাঁ, জনরোষ exactly. তৈরি করা এক এবং second, সেখান হ্যাঁ, থেকে তামিলনাড়ু নির্বাচনে transparency বৈতরণী আনা পার করা দরকার। এবং
একটার পর একটা এরকম এটা কাজ কেন করে CAG দিনের report হবে না? শেষে আসবো, জলদি, ভারতবর্ষকে তারা আরে কেন হিন্দু হবে রাষ্ট্র না? করতে চায়, ভারতবর্ষের এই বৌদ্ধবাদ, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, সেটাকে শেষ করে দেওয়ার এক এবং একমাত্র উদ্দেশ্য। প্রত্যেকটা আইন এরকম, একেবারে, এবং এনআরসি নিয়ে যা হয়েছে তন্ময়দা, আসবো, একই তন্ময়দা, আইন। এই- NRC কোথায় আসবো, পেলাম? আসবো, আসবো, জলদি NRC আসবো, কোথায় আসলো? আসবো। তিনি অভিষেক সমান, মানু NRC সিংভি, অভিষেক মানু বলছে। সিংভি তিনি বলছেন NRC যে কোনো বিল আসেনি। এই যেটা বলা হয়েছে আইনে যে অমুসলিমরা তারা স্থান পাবে সেখানে বলা হচ্ছে, কিন্তু অন্যান্য যে ট্রাস্ট রয়েছে গুরুদুয়ারা বা মন্দিরে সেখানে অন্য ধর্মাবলম্বীদের স্থান দেওয়া হবে। তো কি বলেছেন অভিষেক মানু সিংভি, শুনুন। प्रावधान 9 और 14, 9 डील करता है केंद्र की काउंसिल से। उस काउंसिल में अभी तक ये याद रहे, अभी तक जो कानून चल रहा था 2013 का था, उससे पहले 1995 का था जिसको 13 ने संशोधित किया। उसके भी पहले और 13 तक ये अभी भी जो कानून चल रहा है, क्योंकि ये तो सिर्फ एक अमेंडमेंट है, संशोधन है, कानून अभी भी 95 वाला है। हमेशा पूर्णतया 100% मुसलमान ही वक्फ पे रह सकते थे और इसमें कोई ऐसे आश्चर्य की बात नहीं है। हमने पार्लियामेंट में और बाहर भी कई आपको उदाहरण दिए, कर्नाटक का हिंदू रिलीजियस एक्ट, जगन्नाथ टेम्पल का, माता वैष्णो देवी का, इधर अपने तिरुपति का, काशी विश्वनाथ का, सिख गुरुद्वारा एक्ट, कई हैं जिसमें ये बड़ा स्पष्ट है कि सिर्फ उसी समुदाय, उसी धार्मिक वर्ग के लोग ही उसका संचालन कर सकते हैं और ये स्वाभाविक है, इसमें कोई नई बात नहीं है। तो ये 2 प्रावधान हैं 9 और 14। इसमें पहली बार प्रावधान ये है कि संभवतः थ्योरेटिकली जहाँ तक काउंसिल का सवाल है तो 12-22 में से नॉन मुस्लिम हो सकते हैं। मैं आपको संक्षिप्त में बता रहा हूँ कि है तो प्रावधान बड़ा लंबा चौड़ा और विकसित, लेकिन 22 टोटल हो सकते हैं, उसमें से 12 तक नॉन मुसलमान हो सकते हैं। केंद्रीय काउंसिल जो है वक्फ। जो दूसरा प्रावधान है 14 नंबर, वो बोर्ड्स के बारे में है। बोर्ड्स में 11 में से 7 नॉन मुसलमान हो सकते हैं। ये मुसलमानों की बात नहीं हो रही है, ये बात हो रही है कि अपनी संस्था को स्वायत्तता के साथ अपने समुदाय द्वारा, अपने धार्मिक वर्ग द्वारा चलाया जाए। और जो पिछले 70, ये पहला जो एक्ट है वक्फ का कानून, वो 1913 में आया था, फिर 23 में आया, फिर 95 में आया, फिर 13 में फिर संशोधित हुआ 2013 में, 1913 में, 100 वर्ष से ज़्यादा पहले। कभी ऐसा नहीं हुआ जो 9 और ये 14 वाले प्रावधान कहते हैं। और आप आज कल भी हमने दलील की, पक्ष रखा उच्चतम न्यायालय के सामने, कुछ प्रश्न उत्तर भी हुआ, जो आज रिपोर्ट भी हुआ है कि क्या आप सिख गुरुद्वारा एक्ट में किसी और मुसलमान को डालेंगे, क्या वैष्णो देवी श्राइन में किसी मुसलमान को बिठाएंगे, इत्यादि इत्यादि। और बड़े अजीबोगरीब प्रावधान, एक प्रावधान है कि अगर 100% हम लोग 100% लोग हैं, अविश्वास मत करें इस आदमी के ऊपर जो हमारा अध्यक्ष है, बोर्ड का अध्यक्ष ये है, हम लोग सब 100% अविश्वास मत डाल दें इसके ऊपर, उसको हटा नहीं सकते जब तक कि सरकार नहीं हटाए उसे। इसमें क्या गणतंत्र रहा, लोकतंत्र रहा, स्वायत्त रहा,